আমি ফয়সাল করিম মাসুদ। ওসমান হাদির নামে যে ব্যক্তির হত্যা মামলার আসামি আমাকে করা হয়েছে, হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। এটা পুরোটাই একটা মিথ্যা বানোয়াট একটা নিউজ বা যেটাই বলেন, আসামি আমাকে করা হয়েছে। ওসমান হাদির হত্যাকারী ফয়সালকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে। ফয়সালকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলে। অবশেষে রক্ষা হলো না হাদির খুনির। নিজের পাতানো জালে নিজেই ধরা পড়লেন। ফেসবুক লাইভে এসে বোমা ফাটালেন শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদ। লাইভে ফয়সাল বারবারই দাবি করছিলেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। শরীফ ওসমান হাদির খুনি ফয়সাল এইমাত্র লাইভে এসে ওসমান হাদির আসল খুনির নাম প্রকাশ করে দেয়, আর যার ফলেই গ্রেপ্তার হয় আসল খুনি। প্রিয় দর্শক, আপনারা জানলে অবাক হবেন যে শরীফ ওসমান হাদির খুনি এখনো বাংলাদেশেই রয়েছে। আর কে আসল খুনি, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। তবে এই ঘটনার সাথে জড়িত রয়েছে মির্জা আব্বাস, যে কিনা ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করতে সাহায্য করেছে। তো বিদেশ থেকে ফয়সাল লাইভের মাধ্যমে কি তথ্য প্রকাশ করলো, সরাসরি সেই ভিডিও আপনাদের মাঝে দেখাবো। তাই সবাইকে রিকোয়েস্ট করতেছি ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জি, আমি ফয়সাল করিম মাসুদ। বিগত 12 ডিসেম্বর ওসমান হাদির নামে যে ব্যক্তির হত্যা মামলার আসামি আমাকে করা হয়েছে। আসলে আমি এই মামলার সাথে, এই ওসমান হাদির যে হত্যা, এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। এটা পুরোটাই একটা মিথ্যা বানোয়াট একটা নিউজ বা যেটাই বলেন, আসামি আমাকে করা হয়েছে। করার পিছনে বেশ কিছু কারণ আছে, কারণ আমি তার প্রচারণে ছিলাম। আমি তার অফিস বলেন, আড্ডাখানা বলেন, যেটাই বলেন, আমি সেখানে ছিলাম। সেখানে থাকার পিছনে মূল কারণটা হলো, আপনারা জানেন যে আমি অ্যাপেল সফট আইটি নামে একটা প্রতিষ্ঠানের মালিক। বিগত 10-12 বছর ধরে এই প্রতিষ্ঠান আমি চালাচ্ছি। এই প্রতিষ্ঠান থেকে আমি প্রায় 20-30 কোটি টাকার কাজ করেছি, উইদাউট তদবির, সুপারিশ ছাড়াই। কারণ আমি ব্যাটল অফ 71-এর প্রতিষ্ঠাতা। ব্যাটল অফ 71-এর মতো একটি গেম বানিয়ে আমি বাংলাদেশে জাতীয় পুরস্কারও পেয়েছি। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি MBA করেছি। এখন কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে যে আমি সেখানে কেন গেলাম। সরকার পতনের পর আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লস হয়, যেখানে আমি ঋণগ্রস্ত হয়ে যাই। তো আমি কিছু কাজ, নতুন কাজ, আইটির কাজ জমা দিয়েছি। তো আমি তাদেরকে জমা দেওয়ার পর আমি দেখলাম যে তদবির সুপারিশ এখন দরকার হবে, কারণ যেহেতু আমার ব্যক্তিগত প্রোফাইলে এখন কোনো কাজ হচ্ছে না। তো আমি ওসমান হাদির ওখানে যাই, তার সাথে কথা বলি। বলার পর সে আমাকে আশ্বস্ত করে বলে যে সে আমাকে কাজ পাইয়ে দিবে। এই বাবদ সে 5 লাখ টাকাও চায়। আমি 5 লাখ টাকা দিই তাকে। নগদ চেয়েছিল, আমি নগদই দিয়ে দিয়েছি। দেওয়ার পর সে আমাকে বললো, ভাই আপনি অ্যাজ এ ডোনার হিসাবে আপনি আমার যেই প্রোগ্রামগুলো হয় নির্বাচনী প্রচারণা, একটা অফিস দিয়েন, বা প্রচারণে মাঝে মধ্যে একটু ছেলে পেলেরে হাদিয়ে দিয়েন। তো সে হাদিয়েই বলে আসলে বেসিক্যালি। তো আমি এরপরে শুক্রবার আমাকে আসতে বলে, আমি প্রথম শুক্রবার তার সাথে যাই, প্রচারণা করি। সেই সুবাদে আমি আমার 2টা ছোট ভাই নিয়ে গিয়েছিলাম, যারা এলাকার লোকাল। তো এখন তাদেরকে হয়তো আসামি করা হচ্ছে, আমি জানি না। তারা কিছুই জানে না, যেমন আমি জানি না, তারাও জানে না। তো তারপর তাকে আমি 5,000 টাকা দিই। তার সাথে যে ছেলেটা আছে জাবের, তাকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন, সবার সামনে আমি দিয়েছি, এবং হাদিয়া হিসেবে সে খুব হাসি মুখে এটা গ্রহণ করেছিল। তারপর ওই দিনের খাওয়া দাওয়া শেষ, প্রোগ্রাম শেষ, আমরা চলে আসি। এরপর আমি আমার ব্যক্তিগত কাজে, নানা কাজে ব্যস্ত ছিলাম। হাদি একদিন ফোন দিয়ে আমাকে বলে, ভাই 16 ডিসেম্বর আসছে, আপনার সাথে কিছু কথা আছে, আপনি আসেন। তার হোয়াটসঅ্যাপ মেসেজটা চেক করে দেখলে জানতে পারবেন। আমি কিন্তু তার নেক্সট শুক্রবার দিন, মানে আমি বৃহস্পতিবার দিন, আমি কিন্তু যাইনি। সে আমাকে ফোন দিয়ে নিয়েছিল যে আপনি আসেন, এসে আপনি দেখেন যে আপনার সাথে কিছু কথা আছে, আপনার কাজটার বিষয়ে কিছু কথা আছে, আর আমাদের 16 ডিসেম্বর প্রোগ্রামে আপনি একটু হেল্প লাগবে। তো আমি যাই,
সাথে আমার বেসিক্যালি আমি বাইক চালাতে পারি না, সেজন্য আমার যে বাইক, সেই বাইকের একজন চালক ছিল, ওটা আমার খুব ক্লোজ ছোট ভাই, আমার খুব স্নেহের আলমগীর, এবং তাকে নিয়ে যাই সাথে করে। যাওয়ার পরে তার সাথে আমি পতাকা হবে 35 ইঞ্চি, 40 ইঞ্চি, 18 ইঞ্চি, এগুলো জাবেরকে জিজ্ঞাসা করলে পাবেন, তার সাথে লোক, তাদের সবাই যারা ছিল ওই সিসি ক্যামেরা যাদেরকে যাচ্ছেন সবাইকে জিজ্ঞাসা করতে পারেন। এবং তাকে 250 গেঞ্জি বানিয়ে দিতে হবে, এই জন্য কত টাকা লাগবে ডিটেল। এবং ঘটনার দিন আমাকে সে রিকোয়েস্ট করে, আজকে যারা এই যে আপনারা দেখছেন হাজার হাজার লোক, শত শত লোক, হাদির তো এত লোক ছিল না, কারণ সে আমাকে নিজেই রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া আপনি আমাকে 5-10টা পোলাপাইন দিয়েন, আর 16 ডিসেম্বরে 50টা ছেলে পেলে দিয়েন, যেন আমার পতাকাটা ধরতে পারে, আমার প্রোগ্রামটা সাকসেস করে দিতে পারে। তো দেখেন, তো ওই জায়গায় আমি তাকে আশ্বস্ত করি, ঠিক আছে আমি চেষ্টা করব। তো পরের দিন আমি যাই, পরের দিন আর মাঝখানে একটা কথা বলি, আমার এর পরের দিনই দুবাই যাওয়ার কথা ছিল, যেহেতু আমার দুবাইয়ের মাল্টিপল গোল্ডেন ভিসা আছে, আমি এর আগেও দুবাই গিয়েছিলাম। তো আমার একটা কাজে দুবাইয়ের কিছু প্রোডাক্ট কেনার কথা ছিল, তো আমার টিকিটটা আমি ওই দিন ক্যান্সেল করাই, যেহেতু সে রিকোয়েস্ট করেছে পিছায় দিই। তো সেই বাবদে যেহেতু 10টা বাজে প্রোগ্রাম, তো আমি ভোরবেলায় বের হই, আলমগীর আমার বাসায় ছিল, আর আমার ওয়াইফ বাচ্চা যেহেতু নরসিংদীতে থাকে, 5 আগস্টের পর তারা ওখানে সেটেল করে দিয়েছিলাম। তো থাকার পর সুবাদে আমি আমার বোনের বাসায় উঠেছিলাম, আমি কিন্তু অন্য কোথাও যাইনি, বোনের বাসায় উঠেছিলাম ওই দিন রাতে। তো ওই বাইক নিয়ে যাই, যেহেতু বাইকটা আমি কিনেছি, তো নাম রেজিস্ট্রেশন হয়নি। তো আলমগীর বাইকটা চালায় আমাকে নিয়ে যায়। তো ভোরবেলা আমরা একটা উবার ডেকে আমরা একটা রিসোর্টে যাই, এটাও সত্য। ওই রিসোর্টে যে মেয়েটা ছিল, ওই মেয়েটা বেসিক্যালি আলমগীরের গার্লফ্রেন্ড। কারণ আলমগীর আমি দুবাই চলে যাওয়ার পর সে যেহেতু এলাকায় থাকতে পারছিল না, তার একটু বাইরে থাকতে হবে, তো মেয়েটা তার কাছে একটা হেল্প চায় বাসা ভাড়ার জন্য। তো আলমগীর তার গার্লফ্রেন্ডকে হেল্প করার জন্য বলে, ঠিক আছে তুমি আজকে দেখা করো, আজকে আমাদের অনেক কাজ, তোমার সাথে আমি পরে দেখা করতে পারবো না। তো আলমগীরের সাথে আমি যাই, যাওয়ার পর 8টা-9টার দিকে আমি আবার চলে আসি, কারণ আমার এই টিকিটটা ক্যান্সেল করতে হবে, আবার হাদির প্রোগ্রামে যেতে হবে, ছেলে পেলেও নিয়ে যেতে হবে। তো আমি প্রিপারেশন নিয়ে সকালবেলা চলে আসি। আসার পর এখানে যে মেয়েটার গার্লফ্রেন্ড বানানো, মিথ্যা বানোয়াট একটা প্রচারণা, মানে এর চেয়ে লেম জঘন্য কোনো কিছু হইতে পারে না এই দেশে। মানে আমাকে আসামি করেছেন, ভালো কথা করেন, কিন্তু এইরকম মিথ্যা মানুষের কলঙ্ক দেওয়ার কোনো মানে নেই। সতরা জানেন, ওই মেয়েটা গরিব একটা মেয়ে, মেয়েটাকে ফাঁসাচ্ছেন, মেয়েটাকে যা মন চায় তাই বলান। এখন কথা হলো যে আমি প্রোগ্রাম করেছি, হাদিকে যে ওই দিন কথা বলেছি, এবং ওই দিন আমি তাকে আবার 10,000 টাকা দিয়েছি, পোলাপানকে খাওয়া দিয়েন। আমি আমার বাইক নিয়ে যাই, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটেছে আমি জানি না। আমি 10 মিনিট আগে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। আসার পর আমি বাসায় আসি, যেহেতু আমি যাব দুবাই, আমি টিকিট ক্যান্সেল করেছি। আপনারা দুবাইয়ের টিকিটগুলো দেখতে পারেন। আমি একটু দেখাই একটা জিনিস আপনাদেরকে, এই যে দেখেন আমার দুবাইয়ের মাল্টিপল ভিসা, 1 মিনিট, এই যে দেখেন আমার দুবাইয়ের মাল্টিপল ভিসা। হ্যাঁ, ওকে, আমি এখান থেকে ক্যামেরা যেহেতু দেখা যায় না, আমি এখান থেকে দেখাই। এই যে দুবাইয়ের মাল্টিপল ভিসা আমার স্পষ্ট আছে, দেখেন, ঠিক আছে। দেখেন, আরো ভালোভাবে যদি দেখাইতে চাই তাহলে দেখতে পারবেন কিনা আমি জানি না, একটু ভালোভাবে দেখেন। যাই হোক, এটা আমার দুবাইয়ের ভিসা। তো এরপর আমি এই যে আমার দুবাইয়ের ভিসা, আমার ওই দিন টিকিট ক্যান্সেল করি, এবং আমি যাবো আমার কাছে বিদায় নিই। স্বাভাবিক, আমার ভাগিনা একটা আছে 5 বছর বয়স, সে আমার মোবাইলটা ফেলে দেয়। মোবাইলটা ফেলে দেওয়ার কারণে যেটা হয়েছে যে আমার এই মোবাইলটা নেওয়ার জন্য আমার 2 ভাগিনা খুব দৌড়ঝাঁপ করে মোবাইলটা নিয়ে আসে। আমার কাঁধে ব্যাগ ছিল, এখন ব্যাগকে অস্ত্রের ব্যাগ বানিয়ে দিচ্ছে, কিচ্ছু করার নেই, আমার যা বলবে তাই সত্য। আর আমার বাইকের নাম্বার প্লেট চেঞ্জ করে নাম্বার ম্যানহোল থেকে উদ্ধার করা, আমার বাবা 2বার ব্রেন স্ট্রোক করছে, তাকে দিয়ে উদ্ধার করানো, এটা কোন নাটক আমি জানি না। তো তারপর এই তো বাইক উদ্ধার দেখলাম, এগুলা দেখলাম, এরপর আমি বিদায় নিয়ে চলে আসি। অবশেষে রক্ষা হলো না হাদির খুনির, নিজের পাতানো জালে নিজেই ধরা পড়লেন।
ফেসবুক লাইভে এসে বোমা ফাটালেন শহীদ উসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদ। লাইভে ফয়সাল বারবারই দাবি করছিলেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন, কিন্তু গোয়েন্দা তদন্ত এবং আমাদের হাতে আসা অকাট্য প্রমাণ বলছে ভিন্ন কথা। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা আপনাকে বিশ্বাস করাতে বাধ্য করবে শুটার ফয়সাল করিম মাসুদ দুবাই নয় বরং বাংলাদেশেই অবস্থান করছেন। কিন্তু কোথায় লুকিয়ে আছে শুটার, কার শেল্টারে এতদিন তিনি আত্মগোপনে ছিলেন, কার ছত্রছায়ায় হাদিকে হত্যা করা হলো, আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি হাদি হত্যার সেই অজানা রহস্য এবং ফয়সালের অবস্থানের আসল সত্য। মূল ঘটনায় যাওয়ার আগে একটি প্রশ্ন, আপনারাও কি চান শরীফ উসমান হাদির খুনিদের সঠিক তদন্তের মাধ্যমে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হোক? যদি তাই হয় তাহলে আপনি কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই। উসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই যার নাম সবার মুখে মুখে এবং মামলার এজাহার থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ সবখানি যাকে হত্যার মূল কারিগর হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই শুটার ফয়সাল করিম মাসুদ অবশেষে প্রকাশ্যে এলেন। তবে পুলিশের হাতে ধরা দিতে নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নতুন এক নাটকের জন্ম দিতে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গতকাল পরপর দুইবার ফেসবুক লাইভে আসেন এ কুখ্যাত আসামি। এসেই তিনি দাবি করেন তিনি নাকি এ হত্যাকাণ্ডের সাথে জড়িত নন। তিনি দাবি করেছেন তিনি বর্তমানে বাংলাদেশের সীমানা পাড়িয়ে সুদূর দুবাইয়ে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন। কিন্তু একজন চিহ্নিত খুনি যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণ রয়েছে, সে চাইলেই কি সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে পারে? আমাদের ইনভেস্টিগেশন টিম ফয়সালের ওই 10 থেকে 15 মিনিটের ভিডিও বার্তাটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে, আর সেই বিশ্লেষণেই বেরিয়ে এসেছে তার সাজানো মিথ্যার পাহাড়। ফয়সাল তার ভিডিওতে বারবার একটি কথাই প্রতিষ্ঠা করতে চেয়েছেন, আমি দেশে নেই, আমি দুবাইয়ে আছি। তিনি ভাবছেন লোকেশন দুবাই দেখালেই পুলিশ হয়তো হাল ছেড়ে দেবে, কিন্তু দর্শক তিনি একটি বড় ভুল করে ফেলেছেন। আর সেই ভুলটি হলো তার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা পারিপার্শ্বিক শব্দ। যারা মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে দুবাই বা সৌদি আরবে গিয়েছেন বা থেকেছেন তারা খুব ভালো করেই জানেন সেখানকার ট্রাফিক আইন কতটা কড়া। সেখানে রাস্তায় হর্ন বাজানো রীতিমতো দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য বড় অঙ্কের জরিমানাও গুনতে হয়। দুবাইয়ের রাস্তায় সাধারণত পিনপতন নীরবতা থাকে, অথচ ফয়সালের লাইভ ভিডিওটি যখন আপনারা হেডফোন লাগিয়ে মনোযোগ সহকারে শুনবেন তখন তার কথার পিছনে স্পষ্টভাবে ভেসে আসবে রিকশার বেলের টুংটাং শব্দ, পুরনো ইঞ্জিনের বাসের কর্কশ হর্ন এবং জামে আটকা থাকা রাস্তায় সেই চিরচেনা কোলাহল। দুবাইয়ের মতো একটি হাই প্রোফাইল শহরে কি ঢাকার গুলিস্তান বা যাত্রাবাড়ির মতো হর্নের শব্দ পাওয়া সম্ভব? এই শব্দগুলো কোনোভাবেই আরবের মরুভূমির দেশের নয়, বরং এ নয়েজ বা কোলাহল স্পষ্টত ইঙ্গিত দিচ্ছে ফয়সাল কোনো শীত তাপ নিয়ন্ত্রিত আরবীয় দালানে নেই, বরঞ্চ তিনি অবস্থান করছেন বাংলাদেশেই, যেখানে ট্রাফিক জ্যাম নিত্যদিনের সঙ্গী। এই একটি অডিও ক্লিপই তার দুবাই পলায়নের তথ্যকে সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণ করে দিয়েছে। ভিডিওতে ফয়সাল নিজেকে একজন সফল এবং বিত্তবান ব্যবসায়ী হিসাবে জাহির করার চেষ্টা করেছে। তিনি দাবি করেছেন তার আইটি ফার্ম আছে এবং তার কাছে দুবাইয়ের গোল্ডেন ভিসা আছে। তিনি তার মোবাইলের স্ক্রিনে একটি ভিসার কপিও দেখিয়েছেন। এখন সাধারণ যুক্তিতে আসুন, একজন গোল্ডেন ভিসাধারী কোটিপতি ব্যবসায়ী যিনি দাবি করেছেন তিনি দুবাইয়ে আছেন, তিনি নাকি প্রতি মাসেই দুবাইয়ে যান। তিনি কি এমন কোনো সস্তা মেসে বা রাস্তার ধারের হোটেলে উঠবেন যেখানে বাইরের শব্দ সরাসরি রুমে চলে আসে? দুবাইয়ের সাধারণ মানের হোটেলগুলোও সাউন্ড প্রুফ বা শব্দরোধী হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ভিডিওর একটি অংশে তার ব্যাকগ্রাউন্ডে খুবই মৃদু সুরে বাংলা গান বাজার শব্দ শোনা যায়। দুবাইয়ে কি পাশের ফ্ল্যাটে বা পাশের রুমে উচ্চস্বরে বাংলা গান বাজার সম্ভাবনা কতটুকু? এটি তখনই সম্ভব যখন আপনি কোনো বাঙালি অধ্যাসিত মেসে বা কলোনিতে লুকিয়ে থাকেন, যেখানে দেওয়ালগুলো পাতলা আবরণে ঢাকা থাকে। নিজেকে হাই প্রোফাইল দাবি করা ফয়সালের এ ভিডিওর পরিবেশ তার দাবির সাথে কোনোভাবেই মিলছে না, বরং বোঝা যাচ্ছে তিনি আত্মগোপনে থেকে খুব সাধারণ মানের কোনো জায়গায় দিন পার করছেন। নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে ফয়সাল লাইভে এমন কিছু তথ্য দিয়েছেন যা উল্টো তার মোটিভ বা উদ্দেশ্যকেই প্রমাণ করে দিয়েছে। তিনি স্বীকার করেছেন 5ই আগস্টের পর সরকার পরিবর্তনের ফলে তিনি ব্যবসায়িক মন্দায় পড়েন এবং সরকারি কাজ বা প্রজেক্ট পাওয়ার জন্য তিনি মরিয়া হয়ে ওঠেন। ফয়সাল নিজের মুখেই স্বীকার করেছেন যে একটি সরকারি প্রজেক্ট বা কাজ পাইয়ে দেওয়ার কথা বলে শহীদ শরীফ উসমান হাদি তার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছেন। ফয়সাল যদি এতটাই যোগ্য আইটি এক্সপার্ট হয়, ব্যাটল অফ 71 গেমের নির্মাতা হন, তবে কাজ পাওয়ার জন্য তাকে কেন 5 লক্ষ টাকা ঘুষ দিতে হবে?
ফয়সাল তার লাইভে অকপটে স্বীকার করেছেন হত্যাকাণ্ডের দিন অর্থাৎ শুক্রবার তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি তার বাইক নিয়ে সেখানে গিয়েছিলেন, কিন্তু তার দাবি হলো হত্যাকাণ্ডের ঠিক 10 মিনিট আগে তিনি সেখান থেকে চলে আসেন। অপরাধ জগতের ভাষায় একে বলা হয় সুবিধাজনক অজুহাত। ঠিক 10 মিনিট আগেই কেন তিনি আসবেন এবং তিনি চলে আসার পরপরই কেন হাদিকে গুলি করা হলো, হত্যা করা হলো? এই টাইমিংটা কি খুব বেশি কাকতালীয়? গোয়েন্দারা ধারণা করছেন ফয়সাল মূলত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বা রেকি করতেই সেখানে গিয়েছিলেন। তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে হাদি সেখানে আছে এবং পালানোর রাস্তা ক্লিয়ার আছে কিনা। তারই উপস্থিতি প্রমাণ করে তিনি এই ছকেরই অংশ। ফয়সালের নাটকের শেষ এখানেই নয়। তিনি দাবি করেছেন ঘটনার পরপরই তিনি দুবাই চলে গেছেন, কিন্তু তার ফোনটি নাকি তার 5 বছরের ভাঙিনা ভেঙে দিয়েছে, তাই তার কাছে আর আগের মোবাইল বা সিম কার্ড নেই। একজন মানুষ যে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে তার কাছে তার মোবাইল ফোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম, আর তিনি বলছেন সেই ফোনটিই নাকি বাচ্চার হাত থেকে পড়ে হারিয়ে গেছে। এটি কি বিশ্বাসযোগ্য? মোটেও নয়। এটি মূলত ডিজিটাল ফুটপ্রিন্ট বা লোকেশন যাতে ট্র্যাক না করা যায় সেজন্যই তিনি ইচ্ছা করে তার ফোনটিকে ধ্বংস করে বা সিম কার্ড পরিবর্তন করে ফেলেছেন। ভাগিনা ফোন ফেলে দিয়েছে, এটা একটি শিশুসুলভ অজুহাত মাত্র। পুরো ভিডিওটিতে ফয়সাল নিজেকে ভুক্তভোগী হিসেবে সাজানোর চেষ্টা করছে। তিনি দাবি করেছেন জামায়াত শিবির বা অন্য কেউ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং ফাঁসিয়েছে, কিন্তু তিনি একবারও ব্যাখ্যা করতে পারেননি যদি তিনি নির্দোষী হবেন তবে কেন তিনি ঘটনার পরপরই দেশ ছেড়ে পালালেন, কেন তিনি আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে আত্মগোপনে চলে গেলেন। একজন নিরপরাধ মানুষ কখনো পালায় না, সে আইনি লড়াই করে। ফয়সালের এই পলায়ন প্রমাণ করে যে তিনি অপরাধী এবং এখন ধরা পড়ার ভয়ে তিনি অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। দর্শক, ফয়সাল করিম মাসুদের এই পুরো লাইভ ভিডিওটি বিশ্লেষণ করলে একটি চিত্রে ফুটে ওঠে তিনি ভীত এবং সন্ত্রস্ত। তিনি দুবাইয়ে যে ভিসা মোবাইল স্ক্রিনে দেখিয়েছেন তা এডিট করা বা পুরনো হতে পারে, কিন্তু তার ভিডিওর সাউন্ড বা অস্থিরতা এবং অসংলগ্ন কথা বলা বলে দিচ্ছে তিনি দুবাইয়ে নেই। তিনি সম্ভবত বাংলাদেশে অথবা বর্ডারের খুবই কাছাকাছি আত্মগোপনে আছেন। তিনি লাইভে এসে বিভ্রান্তি ছড়াতে চাইছে যাতে পুলিশ তাকে খোঁজা বন্ধ করে দেয়, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। তার দেওয়া তথ্যের গরমিল এবং অডিও ভিজুয়াল প্রমাণগুলো তাকে ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি ফয়সালের এই কান্নাজড়িত মিথ্যা গল্প বিশ্বাস করেছেন, নাকি যুক্তি এবং প্রমাণ দিয়ে বিচার করবেন? আপনারা কি চান না হাদির এই চিহ্নিত খুনিকে বিদেশ থেকে নয় বরং দেশের মাটি থেকেই গ্রেফতার করে দৃষ্টান্তমূল্য শাস্তি দেওয়া হোক? যদি চান শহীদ শরীফ ওসমান হাদির আত্মা শান্তি পাক, যদি চান এই খুনি ফয়সাল করিম মাসুদের মুখোশ পুরোপুরিভাবে খুলে যাক, তবে এখনই কমেন্ট বক্সে আওয়াজ তুলুন, লিখুন হাদি হত্যার বিচার চাই এবং এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে, যাতে ফয়সালের এই নতুন ষড়যন্ত্র সকলেই বুঝতে পারে। পরবর্তী আপডেট নিয়ে আমরা আবারও হাজির হচ্ছি আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন ইতিমধ্যে ফয়সাল লাইভে এসে আসল সত্যিটা ফাঁস করে দিল। এই ঘটনার সাথে নাকি সে কোনো মতেই জড়িত না, তাকে নাকি ফাঁসানো হয়েছে, আর ফয়সাল নাকি এইসব ঘটনা জানেই না। তো প্রিয় দর্শক, এই ঘটনার সাথে তাহলে অন্য কোনো ব্যক্তি জড়িত যে কিনা এখনো বাংলাদেশে রয়েছে? তাছাড়াও শুরুতে তো সবাই মির্জা আব্বাসকে সন্দেহ করতেছে। পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।